এই লেকচারে আমরা আপেক্ষিক বেগ, নৌকা, নদী নৌকা, ডট গুণন, ক্রস গুণন, ক্ষেত্রফল এবং ভেক্টর ক্যালকুলাস এই টপিকগুলো শেষ করে দিব এই অধ্যায়টা। তো চলো আপেক্ষিক বেগ দিয়ে শুরু করি। আপেক্ষিক বেগ জিনিসটা কি? এটা হলো তুমি যেটা অনুভব করবা সেটাই আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ মূলত আমরা বাহির করি কিভাবে? ধরো এ এ এ একটা গাড়ি, সে সামনের দিকে যাচ্ছে ভি এ বেগে, আবার বি একটা গাড়ি, সে সামনের দিকে যাচ্ছে ভিবি বেগে। তো এই এ গাড়িটা, হ্যাঁ, বি গাড়িটা কিভাবে যাচ্ছে সেটা যে ও দেখবে নিজের সাপেক্ষে, সেটা সেটাই হলো আপেক্ষিক বেগ। বুঝছো? তো দেখো, যদি আমি বলি ভি এ বি, এটা লিখতেছি কিভাবে? যার সাপেক্ষে সেটা পরে। ধরো এ এর বেগ বাহির করতে চাচ্ছি, এ গাড়ির বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তখন কি যার সাপেক্ষে তারটা বিয়োগ হবে আপেক্ষিক বেগের ক্ষেত্রে। তাহলে ভি এ মাইনাস বি এর সাপেক্ষে যেহেতু, তাহলে ওর বেগটা বিয়োগ হবে। মানে যে অনুভব করবে, ধরো আমি অনুভব করতে চাচ্ছি কোনো কিছু, তাহলে আমার যদি কোনো বেগ থাকে সেটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে? তো এটার মিনিং কি? আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে, আপেক্ষিক মানে এটার মিনিং কি হচ্ছে? যদি তোমাকে বলি বি এর সাপেক্ষে এ এর বেগ, এইটা না, বি এর সাপেক্ষে বি এর বিয়োগ। যদি বলি এ এর সাপেক্ষে, তখন কি এ এর সাপেক্ষে ভি বি এ, তার মানে এটা কার বেগ? বি এর বেগটা আমি এর সাপেক্ষে দেখতে চাচ্ছি। তাহলে ভি বি মাইনাস বি এ ভেক্টর, এটা হইলো। এটা এক কথায় যে মাথায় রাখবা যে কি অনুভব করতেছে একজন যার সাপেক্ষে, সে কি অনুভব করতেছে, অনুভবের বিষয় বা ধরো যেটা বাস্তবে নাই কিন্তু অনুভব করতেছি, ওইরকম কোনো কিছু হইলে আমরা সেটা আবেগিক বেগ হিসেবে কাউন্ট করব। আর মাথায় রাখবো এইটা বিয়োগ, যার সাপেক্ষে তাকে বিয়োগ করব, এটা মাথায় রাখবো। দেখো বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, সে কি লম্বভাবে তো মাটিতে পড়ে, সেটাকে আমরা কি বলতেছি? আর বলতেছি। তো এর সাথে যদি আমি স্থির থাকি আর বাতাস যদি না থাকে, তাহলে আমি ছাতা ধরবো কিভাবে? যদি বাতাস এই দিকটা হয়, তাহলে ছাতা কি, এই বাতাস, ধরো ভি এর আর ভি এর বেইন, বাতাস এবং এদের লব্ধিটা কি এইদিকে আসবে না? তার মানে কি পানি এই দিক বরাবর আসবে, তাহলে আমাকে ছাতাও ধরতে হবে এই দিক বরাবর কোণ করে। তো উলম্বের সাথে যেটা কোণ তৈরি করব সেটা কি থিটা। তো আমি যে এই কোণটা বাইর করতে যাচ্ছি, আর এমনি লব্ধি কি হচ্ছে? আর ইকুয়াল কি হচ্ছে? রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার হচ্ছে বাতাস আর কিউবের ক্ষেত্রে যদি আমি স্থির থাকি। আর কোণের ক্ষেত্রে দেখো তো, যার সাথে তুমি কোণ নির্ণয় করতে চাচ্ছ, কার সাথে? উলম্বের সাথে। তো এটাই রাখে দিব। দেখো তো, এটা শিফট করে এখানে লিখতে পারবো না? তখন কি আহ, এইটা থিটা হয়ে যাচ্ছে। লম্বকে, এটাই তো ভি এ, লম্ব বাই ভূমি। তো tan এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি ভি এ ডিভাইডেড বাই ভি আর। তো এইটা এত ভাবে ছবি দেন, নাম মনে রাখার না মনে রাখতে চাইলে জাস্ট একটা জিনিস মনে রাখবো, যার সাথে কোণ বাহির করতে চাচ্ছি সেটা নিচে রাখবো, আর উপরে তোমার হলো ভি এ বাতাসটা থাকবে, আর যার সাথে কোণ নির্ণয় করতে যাচ্ছে সেটা নিচে থাকবে। এখন আসলে যদি তোমার তুমি যদি একটা গতি নিয়ে সামনের দিকে যাইতো, ধরো তুমি একটা গতি নিয়ে যাচ্ছ, সেটার সাথে কি হবে? তো তোমার গতিটাও তো এখানে অ্যাড হবে। তুমি সামনে যাচ্ছ, তো আপেক্ষিক কি পিছনে আসবে না? ঠিক আছে না? তো আমি সামনে যাচ্ছি, তো আমার সাপেক্ষে কি বৃষ্টিটা, তার মানে আমারটা বিয়োগ হবে। তখন এটার সাথে কি আমার বেগটাও যোগ হয়ে যাবে, ভি এ প্লাস ভি এম, এভাবে আসবে। তখন কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তো এটাকে শিফট করে এখানে ভি এ প্লাস ভি এম হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে বলো তো? তখন কোণ কি আসবে? ভি এ প্লাস ভি এম হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে আর কি হবে। এখন আসো, যে ধরো গাড়ি আর বাতাস আছে, গাড়ি এবং বাতাস, গাড়ি ও বাতাস যদি একই দিকে হয়, একই দিকে, তার মানে কি গাড়িও এদিকে, তাহলে ভি কার, এবং বাতাসও এদিকে ভি এ, সেই ক্ষেত্রে আমার বৃষ্টি যদি পড়ে, বৃষ্টি কি অলওয়েজ লম্বভাবেই তো বলতেছে ভি আর, এভাবে যদি বৃষ্টি পড়ে, তাহলে গাড়ির যদি আমি কাছের কোনো অ্যাঙ্গেল, গাড়িতে সামনের কাজ পিছনের কাজ যদি কোনো অ্যাঙ্গেল না বলে দেই, তাহলে ধরে নিলাম যে জাস্ট ও যদি একটু এভাবে আসে তাহলে তো সামনের কাজ ভেজাই দিবে, আর যদি একটু এইভাবে চলে যায় তাহলে পিছনের কাজ ভেজাবে, তাই না? তো এটাই আমরা দেখবো যে দুটোই একই দিকে যাচ্ছে। তার মানে কি, যদি দুটোই একই দিকে যায়, যদি গাড়ির বেগটা বেশি হয়, তাহলে গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগটা কি ভি এ মাইনাস ভিসি হয়ে যাচ্ছে। তো গাড়ির বেগ বেশি হলে কি পিছনের দিকে, মানে এইটা বেশি, তাহলে মানটা কি নেগেটিভ আসতেছে, তার মানে কি পিছনের দিকে বোঝাচ্ছে না? তখন কি লব্ধি আমার এরকম হয়ে যাবে। তো
তো এরকম হয়ে যাওয়া মানে কি সামনের চাকে ভিজাচ্ছে। আর যদি গাড়ির বেগটা যদি কম হয়, ধরো গাড়ির বেগ কম, তাহলে ভিএ মাইনাস ভিসি, তাহলে এইটার মানটা কি হবে বলতো? পজিটিভ আসবে না? পজিটিভ মানে কি সামনের দিকে গাড়ির সাপেক্ষে, মানে আমি যদি গাড়িতে বসে থাকি আমার সাপেক্ষে যে বেগটা পাইলাম সেটা পজিটিভ আসলো। পজিটিভ মানে কি সামনের দিকে, তো লব্ধি কি সামনের দিকে হবে না? তখন কি পিছনের কাজটা ভিজবে। তাহলে এইটাই আমরা লিখে নিব যে ধরো ভি কার বেশি আর ভি এ কম, মানে গাড়ির তুলনায় বাতাসের বেগটা আর কি যদি যদি একই দিকে হয়, বাতাসের বেগটা যদি কম হয় তখন কি হবে? নেগেটিভ আসবে। তাহলে কি সামনের কাজ ভিজতেছে, সামনে কাজ ভিজবে। আর দ্বিতীয়ত কি শিখলাম? যে ভিসি লেস দেন ভিএ হইলে পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। আর দুইজনে যদি সমান হয়, দুইজনাই যদি সমান হয়ে যায় তখন কি জিরো হয়ে যাবে না? যদি জিরো হয়ে যায় তাহলে তো এইদিকেও লব্ধি না এইদিকেও লব্ধি না, তার মানে এখানেই স্থির থাকতেছে। আর পানি তো নিচের দিকে পড়তেছে, তো পানি তো নিচের দিকেই পড়বে, ওর উপর তার ইফেক্ট পড়বে না। তখন কি হবে? যদি এরকম যদি থাকে, ধরো গাড়ি এরকম, তখন কি পানি এভাবে পড়তেছে, তার মানে কি সামনের কাজ পিছনের কাজ দুটোই ভিজতেছে, উভয় ভিজবে আর কি। ঠিক আছে? তো এরপর দেখো, আর যদি তোমাকে বলি যে কোণ নির্ণয় করো, হ্যাঁ, উলম্বের সাথে যদি কোণ নির্ণয় করো, ভি উলম্বের সাথে, উলম্বের সাথে ধরো গাড়িতে এইভাবে যদি আসে তাহলে উলম্বের সাথে থিটা এটা, তো উলম্বের সাথে কোণ বাই করতে যাচ্ছি, তো এটাকে যদি আমি ট্যান থিটা হিসেবে কল্পনা করি, তো এই দিক বরাবর যে লব্ধিটা থাকবে সেটাই তো এটা না? এতক্ষণ তো ওটা করতেছিলাম, এই দিক বরাবর যে লব্ধিটা থাকবে সেটাই তো এটা। আর ভূমি মানে কি লম্বভাবে যেটা পড়তেছে সেটা ভিআর। তাহলে আমাদের ট্যান থিটা যদি ধরি তাহলে ট্যান ইনভার্স আসবে। তো উপরে কে থাকতেছে বলতো? এই লম্বটা থাকতেছে না, এটা সবকে যদি থিটা নিচ্ছি তো লম্বটা কি ভি এ। এখন এক এক সময় এক এক রকম হচ্ছে, ভি এ কখনো বড় ধরতেছে, ভিসি কখনো বড় ধরতেছে, তাহলে এটাকে কিভাবে লিখি? এভাবে লিখি, যখন যেটা বড় হবে তখন সেটা হবে ডিভাইডেড বাই এইটা ভি আর। মাথায় থাকবে? তো এখন যদি চিত্র আঁকি তাহলে ইজিলি হয়ে যাচ্ছে। আর উলম্বের সাথে যার সাথে তারটা নিচে থাকবে আর উপরে লব্ধিটা বসবে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারি। এরপর আসো, গাড়ি এবং বাতাস একই দিকে না হয়ে বিপরীতমুখী হয়, হ্যাঁ, বিপরীত মুখী যদি হয় তখন কি হবে? তো বিপরীতমুখী মানে কি, ধরো এটা পানি তো অলওয়েজ লম্বভাবে পড়তেছে ভিআর, কিন্তু বাতাস এদিকে যদি হয় ভিএ এবং গাড়ির বেগ যদি সামনের দিকে ভি টি হয়ে যায়, দেখো তো দুইটা বিপরীত দিকই, তার মানে এর দিকটা ভিএ অ্যাকচুয়ালি কি নেগেটিভ না, যেহেতু বিপরীত দিক এক্স অক্ষের বিপরীত দিকে আছে তাহলে এটা নেগেটিভ। যদি মান হিসেবে জাস্ট কল্পনা করতে চাই, দিকের কথা যদি আমি উল্লেখ যদি না করতে চাই, তাহলে দেখো তো কি হবে? এইটা উল্টে পিছনের দিকে আসবে। কারণ কি গাড়ির সাপেক্ষে তো আমি সবকিছু হিসাব করতেছি, যার সাপেক্ষে সে বিয়োগ। তো অ্যাকচুয়ালি কি বিয়োগ হয়ে উল্টা দিকে আসে, কি এর সাথে যোগ হচ্ছে না? যদি আমি মাইনাস প্লাসের হিসাব বাদ দিই, আমি মাইনাস প্লাসের হিসাব বাদ দিয়ে আমি জাস্ট পিছনের দিকে বলবো, তাহলে তো মাইনাসের হিসাবটা চলে আসবে। তো অ্যাকচুয়ালি কি দেখো তো ভিসি দুটো যোগ হচ্ছে না, তাহলে আমার লব্ধি ভেক্টর অলওয়েজ বাতাস এবং গাড়ির লব্ধি অলওয়েজ কি ভিএ প্লাস ভিসি, সেটা পিছনের দিকে। তো আমার লব্ধি বাতাস পানি এবং এই যে লব্ধিটা ক্রিয়েট হইলো অলওয়েজ কি পিছনের দিকে কাজ করবে না? তো পিছনের দিকে থিটা উৎপন্ন করবে। তো গাড়ি যদি আমার এরকম হয়, গাড়ি যদি আমার এরকম হয় তাহলে কি অলওয়েজ সামনের কাজ বোঝাচ্ছে। তাহলে বিপরীতমুখী হলে কি অলওয়েজ সামনের কাজ, অলওয়েজ সামনের কাজ ভিজবে। ঠিক আছে, অলওয়েজ সামনের কাজ ভিজবে। আর দ্বিতীয়ত থিটা বাই করবে কিভাবে বলতো? এখানে কি এই পুরো লব্ধিটা এখানে রিপ্লেস করে আনতে পারবো, তাহলে এইটাই হলো এই জিনিসটা। তো ট্যান যদি ইউজ করি, ট্যান ইনভার্স যার সাপেক্ষে, তো এইটা উৎপন্ন করতেছি, তাহলে এটা কি ভূমি। তো ভূমি কি অলওয়েজ লম্ব বাই ভূমি, ভূমি অলওয়েজ নিচে থাকতেছে, তার উপর কি থাকতেছে ভিএ প্লাস ভিসি। বুঝছো? তো এইভাবে যদি ছবি দিয়ে না করতে চাও তাহলে ডিরেক্ট কি যার সাপেক্ষে পানি, পানি নিচে পড়তেছে তো পানি উলম্বের সাপেক্ষে, উলম্বকে পানি, তো পানির বেগ দিলাম আর উপরে কি লব্ধিটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আসো, এখন আসো আমরা পড়বো নদী নৌকা। ঠিক আছে, তো এখান থেকে মূলত এভাবেই আর কি অঙ্কগুলা করা হয়। আর যে ভেক্টরের যে জিনিসগুলা তোমরা চাইলে একটা কাজ করতে পারো, যদি আই ক্যাপ জে ক্যাপ ইউজ করতে পারো, যদি আই ক্যাপ জে ক্যাপ ইউজ করতে চাও সেভাবেও তোমরা করতে পারবা, অথবা আহ সামান্তরিকের যে সূত্র আছে সেটা দিয়েও করতে পারবা। এখানে তো
যা হিসাব কিতাব হচ্ছে 0 ডিগ্রি আর 180 ডিগ্রির জন্য হচ্ছে, তাই আমরা সাধারণ নিয়মে যোগ বিয়োগ করে করতে পারতেছি। যখন তোমাকে বলে দিবে যে এত ডিগ্রি, এত কোণে বা এত এভাবে আসতেছে, তখন তার সরাসরি করতে পারবে না। তখন হয়তো তুমি ভেক্টর রূপে প্রকাশ করে ভেক্টর যোগ বিয়োগ করে শেষে এসে ভেক্টরটার মান বাহির করতে পারো, অথবা তুমি সামান্তরিকের সূত্র ইউজ করে এই জিনিসটা করতে পারো। তো আসো, ওই দিকে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে ফর্মুলা এবং কনসেপ্ট গুলো রিভিশন দিয়ে দিচ্ছি। এখন আসো নদী এবং নৌকার ক্ষেত্রে। তো নদী নৌকার ক্ষেত্রে কি হয়, একটা নদী আছে, তার দূরত্ব কি, দুটার প্রত্যটা কি, ডি, ডি দূরত্ব অতিক্রম করে যাইতে হবে। এখন আমি যদি তোমাকে বলে দেই এইখানে একটা নৌকা আছে, সেই নৌকার উপরে মানে এই নদীর যদি স্রোত, নদীর স্রোত এইদিকে যাচ্ছে, সেটা হলো ইউ বেগ, তো অলওয়েজ কনস্ট্যান্ট ভেলোসিটিতে নদীর স্রোত চলতেছে। তো সেইটা তো নৌকাটাকে তো ইফেক্ট করবে, নৌকাকে গিয়ে তো ক্রিয়া করবে। তখন কি নৌকার উপর অলওয়েজ কি আনুভূমিক বরাবর একটা ইউ বেগ মানে স্রোতের বেগটা ইফেক্ট করতেছে। আর নৌকা, নৌকা কি এইদিকেও রওনা দিতে পারে, এদিকেও রওনা দিতে, এদিকেও যেদিকেই রওনা দেখ, ধরলাম এইদিকে রওনা দিচ্ছে, তখন কি এই দুটাই তো এখানে বেগ কাজ করতেছে, যেইটা লব্ধি হয়ে, যেইটার লব্ধি হয়ে তোমার এইদিকে যাবে বা এইদিকে যাবে, যেটাই হোক, তো এই দুটার লব্ধিটা হয়ে তো নৌকা চলা শুরু করবে। এখন আসো আমাদের এখানে জানতে হবে যে মেইনলি যেগুলো আসে ইম্পর্টেন্ট, ন্যূনতম সময়ে যাওয়া এবং ন্যূনতম পথে যাওয়া। তো এখানে বলো তো ন্যূনতম পথ কি, একমাত্র এখান থেকে যদি যাত্রা শুরু করে ন্যূনতম পথ একমাত্র এইটাই না, এর থেকে যদি এদিকেও যাও তাও তো বড় হয়ে যাচ্ছে, এদিকেও যাও তাও বড় হয়ে যাচ্ছে। তো ন্যূনতম পথ মানে কি, লম্বভাবে যাওয়া, ঠিক আছে? ন্যূনতম পথ মানে কি, লম্বভাবে যাওয়া। আর সবচেয়ে কম সময়ে যদি যেতে চাই, দেখো এইদিকে গেলে বেগে বাধা পাচ্ছে, আর যদি এদিকে যদি ও রওনা দিত, তখন কি দুইটার লব্ধি হয়ে এদিকে তাড়াতাড়ি যাইতে পারতেছে। তার মানে কি, যখন সে এদিক বরাবর লম্ব বরাবর রওনা দিবে, তখন তাদের লব্ধি হয়ে তাড়াতাড়ি এদিকে যাইতে পারতেছে, তো তাদের লব্ধি এদিকে তাড়াতাড়ি যাইতে পারতেছে। তার মানে কি বেগের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো যখন সর্বনিম্ন সময় বলবে তখন আমরা এই লম্বভাবে রওনা দিব, আর যখন সর্বোচ্চ সময় বলবে মানে সর্বনিম্ন দূরত্ব বলবে, তখন আমরা স্থূল কোণে রওনা দিব। এখন আসো প্রথমে পড়ি এদিকে যে সর্বনিম্ন সময়ে রওনা দেওয়ার ক্ষেত্রে যদি পড়াশোনা করি, ঠিক আছে? এখন আসো ধরো ভি বেগে এইদিকে রওনা দিল, ও ভি বেগে এইদিকে রওনা দিল, আর এইদিকে তো ইউ বেগ আছে। তো এইটা ধরলাম, এর সাথে এইভাবে যদি ধরি, এটার সাথে, হ্যাঁ আনুভূমিকের সাথে আলফা কোণে ছিল, তাহলে বলো তো সে এটা পার হইতে তার কতক্ষণ সময় লাগবে? তো তুমি যে পথে হাঁটবা, আমি যে পথে হাঁটবো, সে পথেই তো বেগ কাউন্ট করব। যতটুকু ধরো, ধরো আমি এদিকে যাচ্ছি, তো এতটুকু দূরত্ব এই দিক বরাবর যে বেগে গেছি সেটা দ্বারা ভাগ করে দিলেই তো আমি ভি টি ইকুয়াল কি ডি না? তো আমি এতটুকু গেছি, এটাকে যদি টাইম দ্বারা ভাগ করে দেই তাহলে এই দিক বরাবর বেগ পাবো, আবার যদি এই বেগ দ্বারা ভাগ করে দেই তাহলে তো এই টিটা পাবো। তা আসো আমি কোন দিক বরাবর যাব, ধরো এই লম্ব বরাবর যাব, ঠিক আছে? আমি এমন একটা পথে রওনা দিলাম, বা যেভাবে আলফা কোণে রওনা দিলাম, সেটা কি ওই পারে পার হইতে হবে। তো আমার সামনে পিছনে যাওয়ার জন্য কোন উপাংশটা কাজ করতেছে সেটা দেখো, সামনে পিছনে যাওয়ার জন্য ইউ কাজ করতেছে, তো এদিকে ইউ, আর এদিকে আরেকটা আছে কি ভি, যার সাথে কোন সে তো কজ, যার সাথে কোন তাহলে কজ, তাহলে এই দিক বরাবর আর কে এই উপাংশটা টেনে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস ভি কজ আলফা হয়ে গেল না? তো এদিক বরাবর এইটা কি সামনে পিছনে যাওয়ার জন্য ইফেক্ট করতেছে, আর উপর নিচ মানে ধরো এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য কে কাজ করতেছে? তো লম্ব দিকের উপাংশটা কি হবে বলতো, ভি কজ আলফা হবে না, ভি সাইন আলফা হবে না বলতো, ভি সাইন আলফা। তো ভি সাইন আলফা নদী পারাপারের জন্য ইফেক্ট করতেছে, আর ইউ প্লাস ভি কজ আলফা সামনে যাওয়ার জন্য ইফেক্ট করতেছে। তো এখন তোমাকে যদি বলি নদী পার হইতে কতটুকু সময় লাগলো, তো নদী তো পার হইলাম আমি ডি দূরত্ব, আর এত বেগে নদী পার হওয়ার জন্য আপনি ইফেক্ট হয়েছে, তাহলে টাইম ইকুয়াল কি হবে, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না? এটাই তো হবে। এখন যদি তোমাকে বলি, এখন যদি তোমাকে বলি যে তুমি অলওয়েজ এই পথেই যাবা, তার মানে কি সর্বনিম্ন দূরত্বে তুমি ট্রাভেল করবা, এই পথটাই তো সর্বনিম্ন দূরত্ব। তাহলে দেখো তো
ও এদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না, ওইদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না, তাকে তাকে এখানে স্থির থেকে এই পথে স্থির থেকে যাইতে হবে। তার মানে সামনে পিছনে সে যাইতে পারবে না। তো সামনে পিছনে যাওয়ার জন্য এই বেগটা কাজ করে। তার মানে কি এই বেগটা 0 হয়ে যাবে। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল কি 0 হয়ে যাবে। কেন যাবে? কারণ কি এদিক বরাবর তো সে নড়াচড়া করতে পারবে না। যেহেতু নড়াচড়া করতে পারবে না, তাহলে এটা 0 হয়ে যাবে। এখান থেকে তুমি দেখো তো সর্বনিম্নের জন্য কি পাচ্ছ, ভি কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ। তাহলে কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফার মানটা যদি তুমি সর্বনিম্নের জন্য বাই করতে চাও, সর্বনিম্ন দূরত্বের জন্য, তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো তো এটা আসতেছে না? তো আমরা মনে রাখবো এইটা সর্বনিম্ন পথের যাওয়ার জন্য কত কোণে রওনা দেব সেটা মনে রাখবো। আর অলওয়েজ মনে রাখবা যদি তোমার বেগ বেগের থেকে যদি স্রোতের থেকে যদি নৌকার বেগ দ্বিগুণ হয়, তাহলে অলওয়েজ 180 120 ডিগ্রি, এটা মনে রাখবো। ঠিক আছে, এখন আসো যদি শক করে দেই তাহলে শক, আর যদি শক যদি করে না দেই তাহলে এইভাবে বললাম। তো এরপর দেখো যদি তোমাকে বলি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, ধরো ও এই পথে গিয়ে এখানে পৌঁছাইলো, তাহলে এতটুকু কি এক্স অক্ষ বরাবর সরণ না? তো এক্স ইকুয়াল কি বাই করতে চাচ্ছি, এক্স ইকুয়াল কি লিখতে পারি, ভি টি। ঠিক আছে, তো ভি ইকুয়াল কি আনুভূমিক বরাবর কে গতিশীল করতে চাচ্ছে, ইউ প্লাস ভি কজ আলফা না? তো ভি এর জায়গায় কি বলবে বলো তো, ইউ প্লাস ভি কজ আলফা। এবং টাইম কি, এ যে এখান থেকে এখানে পৌঁছাইলো উলম্ব বরাবর যতটুকু গেল, তো উলম্ব বরাবর টাইম যেটা লাগতেছে আনুভূমিক বরাবর তো ওই টাইমই চলতেছে। তো এই টাইমটাই তো এটা, তো টাইম কি ডি ডিভাইডেড বাই আমার উপর নিচ যাওয়ার জন্য কে ইফেক্ট করতেছে, ভি সাইন আলফা ইফেক্ট করতেছে। তাহলে এটা ফর্মুলা এক্স ইকুয়াল এটা। ঠিক আছে, আর এটা গেল। দ্বিতীয়ত এখন যদি আমি বলি সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়, তো সর্বনিম্ন সময়ের জন্য তাকে কোন দিকে রওনা দিতে লাগবে। তো দেখো তো ভি সাইন আলফা এর মান যদি ভি সাইন আলফা এর মান যদি ম্যাক্সিমাম হয়, হ্যাঁ এর মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে টাইমের মানটা কি সর্বনিম্ন হবে না? হবে তো, এটা ম্যাক্সিমাম তাহলে এটা সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন পাওয়ার জন্য এর মানটা কি ম্যাক্সিমাম হইতে হবে। তো ভি তো আমি চেঞ্জ করতে পারতেছি না, সাইন আলফা গিয়ে চেঞ্জ করতে পারি। তো সাইন আলফার কোন মানটা ম্যাক্সিমাম, সাইন 90 ইকুয়াল কি 1 না? তো সাইন 90 ইকুয়াল যদি 1 হয় এটাই তো ম্যাক্সিমাম মান। তাহলে আলফার মানটা কি যদি 90 ডিগ্রি হয় তখন তো সর্বনিম্ন সময় যাবে। তার মানে কি তাকে এই পথে রওনা দিতে হবে, এদিকে ইউ এদিকে ভি, এই পথে রওনা দিতে হবে, তখন কি এই দিক বরাবর যাবে, তাই না? তো আমার তখন তখন আমার কি হবে, তখন আমার টাইমটা কি হবে, ভি ইকুয়াল ডি বাই ভি, এটা হচ্ছে। আর কতটুকু এক্স যাবে, তো এদিক বরাবর কি কাজ করতেছে বলতো, এদিক বরাবর ইউ প্লাস শুধু ইউ, কারণ কি তখন তো এই cos 90 ইকুয়াল 0, তো এদিক বরাবর যাওয়া আসার জন্য তখন শুধু স্রোত কাজ করতেছে। তাহলে আমার কতটুকু এদিকে সরে যাবে, এক্স ইকুয়াল কি হবে তখন, ইউ প্লাস টি, টি ইকুয়াল কি পাইলাম ডি বাই ভি, তাহলে ইউ ডি ডিভাইডেড বাই ভি। এইভাবে আর কি ফর্মুলা গুলো মনে না রেখে জাস্ট কনসেপচুয়ালি এগুলো করতে পারবা, বুঝছো? এখন আসো ও যে পথে চলতেছে, ধরো ও এই পথটুকু গেল, এই পথের দৈর্ঘ্যটা বাই করতে চাচ্ছি। তো এই পথের দৈর্ঘ্যটা কিভাবে বাই করব, এদিক বরাবর বেগ ইনটু টাইম। তো এদিক বরাবর বেগটা কি হবে বলতো, এদিক বরাবর বেগটা হবে না ডাব্লিউ ইকুয়াল রুট ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটাই তো হবে। তো এইটার সাথে টাইম গুণ দিলেই তো হবে, টাইম কি পাইলাম ডি বাই ভি। এভাবে এইভাবে সবকিছু করব। আর যদি তোমাকে বলি এই সর্বনিম্ন সময়ে যে গেল, তখন স্রোতের সাথে আমার যে লব্ধিটা তার কোণ কত হবে, তো স্রোতের সাথে লব্ধি এইটা থিটা, তো এটাকে শিফট করে তুমি এখানে নিয়ে আসতে পারবে না। তো ভি, তো ভি ডিভাইডেড বাই ইউ ট্যান থিটা ইকুয়াল কি তখন কি হবে, ভি সরি ভি ডিভাইডেড বাই ইউ, মানে নৌকার বেগ ডিভাইডেড বাই স্রোতের বেগ। এখান থেকে আমরা কোনটা পেয়ে যাচ্ছি। তো আসো নদী নৌকার ম্যাথ গুলো এইভাবে করে দিতে পারবো। অথবা তুমি চাইলে কিভাবে করতে পারো, তুমি চাইলে কিন্তু ভেক্টর ফরম্যাটে আই ক্যাপ জে ক্যাপ বানায় নিয়েও সবকিছু করতে পারো। আই ক্যাপ জে ক্যাপ বানাই নিলে দেখো তো তোমার ডাব্লু মানে কি যেটা লব্ধি পাইলাম সেটা ইকুয়াল কি হবে, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, এভাবে পাইলাম। তো এইভাবে নিয়ে শেষে আসে জাস্ট কি মান বাই করে দিলেই তো হইলো, মডুলাস। এভাবে তুমি সব অঙ্ক করে দিতে পারো। এখন আসো ডট গুণন।
তো ডট গুণন মানে হলো যে তোমার দুইটা ভেক্টর রাশি থাকবে, সেই ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি হয়ে যাবে, ধরো ডট গুণন। ঠিক আছে, তো ধরো তুমি একটা ভেক্টরের সাথে তুমি যদি স্কেলার রাশি গুণ করো, ভেক্টর গুণন স্কেলার রাশি এম, তো সেটা কিন্তু ভেক্টরই থেকে যায়, সেটা কিন্তু ভেক্টরই হয়ে যায়। কিন্তু এই ডট গুণের ক্ষেত্রে তুমি ধরো একটা ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর করতেছো, তখন সেটা কিন্তু স্কেলার রাশি হয়ে যায়। এটার মানটা কি হবে বলতো, এ বি কস আলফা, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, ধরো এরকম এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা, তখন তাদের ডট গুণন হবে এইটা। ঠিক আছে, তাহলে দেখো তো ভেক্টর ডট ভেক্টর ইকুয়াল কি হয়ে গেল, একটা স্কেলার রাশি হয়ে গেল। তো এগুলো এমসিকিউ এর জন্য লাগে, ভেক্টর ডট ভেক্টর ইকুয়াল কি স্কেলার হয়ে গেল। এখন আসো এই থিটার মানটা, এই থিটার মান কত ডিগ্রি হইতে পারে বলতো? এই থিটার মান 0 ডিগ্রি সমান হইতে পারে, বড় হইতে পারে, 180 সমান এবং বড় হইতে পারে থিটার মান। ঠিক আছে, এখন আসো তুমি ডট গুণনের জিনিসগুলো দেখো, ধরো আই ডট আই, তখন কি মানগুলো হবে কি, এটা কি একক ভেক্টর, মান তো এক, তাহলে 1 গুণন 1 ইন্টু সেম সেম ভেক্টর না, তার মানে সেম দিক, সেম দিক হলে cos 0 মান 1, তাহলে 1 আসতেছে। তো সেম সেম একক ভেক্টরের ডট গুণন 1 হয়, তাহলে এই আর বাকি যেগুলো গুণ হবে সেগুলোর ক্ষেত্রে তো ধরো আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, এটা পরস্পর কি লম্ব ভাবে আছে না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর তো লম্বভাবে আছে, এক্স অক্ষের একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ লম্বভাবে আছে, তাহলে cos 90 এর মান তো 0, তার মানে কি এগুলো 0 হয়ে যাবে। তাহলে আমরা মাথায় রাখবো আই তো হয়ে গেল, আই আই ডট আই কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে জে ডট জে 1 হয়ে যাবে, কে ডট কে 1 হয়ে যাবে। তো এগুলো মনে রাখবো, আর বাকিগুলো তো 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ডট গুণনের ক্ষেত্রে তুমি এ ডট বি করো আর বি ডট এ করো, সেম জিনিসই তো আসবে, বি এ কজ আলফা, এ বি কজ আলফা, তো এটা আমাদের ম্যাটার না। এখন আসো দুটো ভেক্টর, ধরো এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই ক্যাপ প্লাস বি এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এরকম হয়ে গেল। আরেকটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এরকম হইলো। তাহলে এদের ডট গুণন গুলো কি হবে বলতো, জাস্ট সেম পার্ট গুলো আই ক্যাপ গুণ হবে, জে ক্যাপ গুণ হবে, কে ক্যাপ গুণ হবে, তাহলে এ ডট বি কি হয়ে যাবে বলতো, আই ক্যাপের সাথে কি আছে, তাহলে এ এক্স বি এক্স, এছাড়া যখন বাকিগুলো গুণ হবে আই জে জে কে, এগুলো তো সব 0 হয়ে যাবে, তাই ওগুলো লেখার কোনো প্রয়োজন নাই। আর আই ডট আই কি হয়ে যাবে 1 হয়ে যাবে, ওটা তাহলে ভেক্টর থাকবে না, তাহলে বাকি থাকতেছে কি এ ওয়াই বি ওয়াই প্লাস কি এ জেড বি জেড হয়ে যাবে, এরকম। এখন আসো ভেক্টরের গুণন মানে ক্রস গুণন করব। তো ক্রস গুণন বিষয়টা কিন্তু, যে একটা ভেক্টর ক্রস আরেকটা ভেক্টর যে করব, সেটা কিন্তু আর স্কেলার থাকবে না, সেটা হলো এখন ভেক্টরই হয়ে যাবে। তো ভেক্টর গুণন ভেক্টর মানে ভেক্টর ক্রস ভেক্টর, এটা হলো ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, ভেক্টর ক্রস ভেক্টর সেটা তোমার ভেক্টরই হয়ে যাবে। ধরো এ ক্রস ভি ইকুয়াল হবে এ বি সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। তো ইটা বলতে এন, আগে ছিল এন, এখন হয়ে গেছে ইটা। এটা মানে হলো যে এটা আসছে হলো তোমার নর্মাল থেকে, নর্মাল মানে হলো প্রতিক্রিয়া বা লম্ব ভাবে থাকে, নর্মাল মানে হলো লম্ব। তো এই দুটো যখন গুণ হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর থিটা, এ থেকে বি এর দিকে যখন গুণ হয় তখন লম্ব দিকে আমার তোমার একক ভেক্টরটা হয়ে যায়, ওদের আর কি দিক ক্রস গুণনের দিক লম্ব দিকে হয়ে যায়, সেখান থেকে এন, এন থেকে এটা আসছে। তো আসো এটা যদি এমন হয় তাহলে কি বি ক্রস এ, এটা কি সেম থাকবে? সেম থাকবে না কিন্তু, তখন যেটা আসবে সেটা কি এ বি সাইন থিটা, আর যে ইটাকে দিকটা হবে সেটা এই ধরো মাইনাস, কারণ বি থেকে এর দিকে, সরি ডান হাতি,
বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, তো ভিতরের দিকে না, যার কারণে নেগেটিভ। তাহলে এই দুটা কি মান কি সমান হবে বলতো? সমান হবে না। তাহলে এ ক্রস বি নট ইকুয়াল এইটা, কিন্তু আমি যদি সামনে মাইনাস দিয়ে দিই তাহলেই তো আমি আবার লিখতে যাচ্ছি এটা সমান হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস টাইম হয়ে যাবে। আর যদি আমি মডুলাস দিয়ে মান বলতাম তখন আমি ইকুয়াল দিতে বলতাম, কারণ মান তো দুটো সেম, দিক আলাদা, দিক তো একক ভেক্টর। ঠিক আছে, তো এখন আসো এটার ক্ষেত্রে আই ক্রস আই যদি করি তাহলে 1.1 গুণন সাইন 0 ডিগ্রি, তো সাইন 0 ডিগ্রি মান তো 0, তাহলে সেম জিনিসে ক্রস করলে 0 হয়ে যাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে 1 হবে। তো বাকিগুলা গুণ যেমন আই ক্রস জে, এটার ক্ষেত্রে 1 হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, ধরো আই জে কে এরকম এরকম এরকম, মানে চক্রক্রমিক, যদি চক্রক্রমিক আকারে যদি গুণ হয় তাহলে তাদের গুণফল 1 হবে। এখন যদি উল্টা দিকে হয় তাহলে -1 হবে। ঠিক আছে, আর যদি চক্রক্রমিক যদি না মানে উল্টা দিকে হয়, যেমন ধরো আই জে এই দিক বরাবর, তাহলে 1, আর জে আই তাহলে কি -1 হয়ে যাবে। তো এই জিনিসটা আশা করি জানো। এখন আসো দুটা ভেক্টর, এ ভেক্টর এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এরপর ধরো আরেকটা ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুটোর আমি ক্রস ভেক্টর বাই করতে যাচ্ছি, তাহলে এ ক্রস বি ইকুয়াল কি হবে বলো তো? আমি ক্রসের মান বাই করতে চাচ্ছি, তো এটা এভাবে সাজাই নিব, একটা ম্যাট্রিক্স বানাই নিব। এখানে এখানে থাকবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তো যাকে গুণ করতেছি সেটা থাকবে এখানে। তো আই ক্যাপের সহগগুলো এখানে এ এক্স এ ওয়াই এ জেড, পরেরটা বি এক্স বি ওয়াই বি জেড এরকম থাকবে। এখন গুণ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যখন আই ক্যাপ গুণ করবো তখন তো প্লাস, এখানে কি প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এগুলো মাথায় রেখে করতে হবে, বুঝছো? এটা তো ম্যাট্রিক্সের জিনিস আছে, এটা তো জানোই, এটা আর লিখলাম না। যখন আই ক্যাপের যখন নিব এই লাইন বাদ, এটা এটা গুণ হবে, এটা বিয়োগ হবে, তারপর কি মাইনাস হবে, যেহেতু প্লাস মাইনাস প্লাস, তো এভাবে করে দিতে হবে, বুঝছো? অথবা ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর কিন্তু এগুলো করা যায়। এখন আসো অভিক্ষেপের বিষয়টা। ঠিক আছে, ধরো তোমাকে বললাম, এ এর এ ভেক্টর এর দিকে বি ভেক্টর এর অভিক্ষেপ অভিক্ষেপ তো ধরো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। তো এ এর উপর বি এর অভিক্ষেপ কি হবে বলতো? এতটুকু হবে না? তো এতটুকুর মান কি? বি কস থিটা না? তো বি কস থিটা থেকে কিভাবে লিখতে পারবো? একটু আগে শিখলাম কি এ ডট বি, সেখান থেকে পাচ্ছি এ বি কস থিটা। তো আমার লাগবে হলো বি কস থিটা এ এর উপর, তাহলে বি কস থিটা আসতেছে, তো বি কস থিটা এখান থেকে বাই করে নিলে কি হবে বলতো? বি কস থিটা ইকুয়াল কি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। তো এইটাই কি এ এর উপর বি এর অভিক্ষেপ না? তো এ এর উপর বি এর যখন অভিক্ষেপ বলবে তখন, সরি আমার তো বি থাকতেছে, জাস্ট এখানে এ থাকবে। তো এ এর উপর বি কস অভিক্ষেপ যখন বলবে এ ভেক্টর ডট বি ভেক্টর, উপরে তো থাকলো, যার উপর তারটা নিচে থাকতেছে, ক্লিয়ার? যার উপর তারটা নিচে। এখন যদি বি এর দিকে এ এর অভিক্ষেপ, তাহলে কি হবে? এ ডট বি ডিভাইডেড বাই বি, যেহেতু বি এর উপর তাই বি নিচে থাকবে। অথবা তুমি এভাবে এভাবে ইমাজিন করে বাইর করতে পারো। ঠিক আছে, এখন যদি তোমাকে উপাংশ বলে, হ্যাঁ উপাংশ বা ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর রাশি, তো এইটার মানটাই হলো অভিক্ষেপের এইটা, কিন্তু যে দিক বরাবর দেখো এটা কি উপাংশটা কি এতটুকু কি কোন দিক বরাবর? এ এর দিক বরাবর, তো এ এর একক ভেক্টর দ্বারা গুণ হবে। তো এ এর উপর বি এর অভিক্ষেপ, তো এটা কি এ এর দিকে, তার দিক কোনটা? এ এর একক ভেক্টর হবে গুণন এ এর একক ভেক্টর, তখন এটা অভিক্ষেপ থাকবে না, তখন এটা উপাংশ হয়ে যাবে। ঠিক আছে, তো বি এর দিকে যখন হবে তখন বি এর একক ভেক্টর হবে। ঠিক আছে, তো একক ভেক্টর আবার কিভাবে পাই বলো তো? ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে একক ভেক্টর পাই। ঠিক আছে, এতটুকু। আর যদি তোমাকে থিটা বাই করতে বলে তাহলে এখান থেকে থিটা কিভাবে বাই করবা? এইটা ভাগ এইটা, তাহলে কি হবে? cos থিটা ইকুয়াল কি হবে বলো তো? এ ডট
বি ডিভাইডেড বাই এ বি। সেখান থেকে থিটা ইকুয়াল কি পাচ্ছ, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, এখানে কজ ইনভার্স, বুঝতে পারছো আশা করি। এভাবে বাই করব। আর যখন ক্রস গুণন থেকে বাই করবো তখন কি হবে, সাইন থিটা হবে। ঠিক আছে, এখন আসো এগুলার কয়েকটা স্পেশাল কেস দেখো। যদি সমান্তরাল হয়, দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, দুটো ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয়, সমান্তরাল হয়, তো এর আগে তো এ ভেক্টরের জিনিসগুলো লিখছিলাম, বি ভেক্টরের জিনিসগুলো লিখছিলাম। তো সমান্তরাল হওয়া মানে কি, মধ্যবর্তী কোণ, কোণ তখন কি 0 ডিগ্রি হচ্ছে না, কোণ 0 হওয়ার মানে কি, এ বি কস থিটা। তো কোণ 0 হওয়া মানে কি, কস 0 মান 1, ডিরেক্টলি এ বি হচ্ছে এরকম, তাই না? তো যখন কোনো সমান্তরাল হবে তখন তাদের জিনিসটা কি হবে বলতো, সমান্তরাল হলে এ এক্স ডিভাইডেড বাই বি এক্স ইকুয়াল এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল কি, এ জেড ডিভাইডেড বাই বি জেড। এইটা গ্রহণযোগ্য হবে। অথবা অথবা ডট গুণন, অথবা ডট গুণনটা ওদের মানের সমান হবে। ঠিক আছে, এ বাই করব। আর যখন কোণ 0 মানে কি, সাইন 0 মান কি, সাইন 0 মান 0, তো তখন কি এ ক্রস বি ইকুয়াল কি 0, এটা ধরে সলভ করতে পারবো। এটা মূলত এটার ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, আর যদি লম্ব হয়, একে অপরের উপর লম্ব হয়, তখন কি cos 90 মান 0, তাহলে কি ডট গুণনটা ইউজ করব, এ ডট বি ইকুয়াল কি, তখন 0 হয়ে যাবে। তখন সেখান থেকে কি লিখতে পারবো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়াল কি 0, এটা ধরে অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখন আসো লম্ব একক ভেক্টর বাই করার ক্ষেত্রে কি করবো বলতো, মানে লম্ব একক ভেক্টর মানে ক্রস গুণন যে করতেছো, ক্রস গুণন করলে তো লম্ব পাচ্ছ। তো এই ইটাটা এ বি, এ ক্রস বি ইকুয়াল কি এ বি সাইন থিটা ইটা ক্যাপ। তো এই ইটাটাই তো লম্ব একক ভেক্টর, তো ইটার মানটা আমি বাই করতে চাচ্ছি। তো কি হবে বলতো, এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা, এটা না। এ বি সাইন থিটা জিনিসটা কি, এ বি সাইন থিটা জিনিসটা কি, এই ভেক্টরের মান না, তাহলে এ ক্রস বি ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এখন কথা হলো, এই যে ইটাটা, এই দিকটা কি ভিতরের দিকে হবে না বাহিরের দিকে হবে, সেটা তো আমি জানি না। তাই যখন একক ভেক্টর বাই করবো তো একটা প্লাস মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, আর যদি তোমাকে বলি এ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর চাচ্ছি, তাহলে কি দিকটাই চাচ্ছি না বলতো, এ ভেক্টরের যেটা দিক হবে তার সমান্তরাল যে কোনো ভেক্টরের দিক সেম হবে, তাহলে এ এটা ইকুয়াল কি এ ভেক্টর ডিভাইডেড বাই ওইটার মান, ওইটাই তো হবে। আশা করি বুঝতে পারছো। এখন আসো ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়গুলো দেখি। ক্ষেত্রফল যদি দুটো ভেক্টর একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়, ঠিক আছে, ধরো দুটো ভেক্টর, ধরো দুটো ভেক্টর এ আর কিউ, পি কিউ যদি দুটো ভেক্টর হয়, যদি তারা ত্রিভুজের বাহু হয়, হ্যাঁ, ত্রিভুজের বাহু হলে সেটা কি হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান, এটা হলো এত বর্গ একক। যদি সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তখন কি হবে বলতো, পি ক্রস কিউ এর মানটা হয়ে যাবে। আর যদি কর্ণ হয়, সামান্তরিকের কর্ণ হয়, তখন হাফ ইন্টু পি ক্রস কিউ হয়ে যাবে। ঠিক আছে, কর্ণ হলে এটা হয়ে যাবে। এখন আসো ঘনবস্তু, ঘনবস্তুর তুমি আয়তন বাড়ি করতে যাচ্ছ, ঘন বস্তুর আয়তন। তো ঘনবস্তুর আয়তনের জন্য কি, ঘনবস্তুর জন্য তিনটা ভেক্টর লাগে, ধরলাম সেটা এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে আয়তন ইকুয়াল কি হবে, এ ভেক্টর ডট বাকি দুটার ক্রস বি ভেক্টর গুণ সি ভেক্টর, অথবা বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে এইভাবে চক্রগমিক আকারে চলবে। তো অথবা সি ভেক্টর ইন্টু এ ক্রস বি, এভাবে চলবে। এখন যদি ঘনবস্তুর আয়তনটা যদি শূন্য হয়ে যায়, শূন্য হওয়া মানে কি তিনটা ভেক্টর একটা তলের উপরে আছে,
তার মানে যদি সমতলীয় হয়, তিনটা ভেক্টর যদি সমতলীয় হয়, তাহলে কি এই পুরোটা জিরো হয়ে যাচ্ছে। পুরো জিনিসটাকে আবার কিভাবে প্রকাশ করা যাবে? এ এক্স, এ ওয়াই, এ জেড, এইভাবে ম্যাট্রিক্স গঠন করে সেটার মানটা কি জিরো হয়ে যাবে না বলতো? বি বি, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড, এই পুরো ম্যাট্রিক্সের মানটাই তো জিরো। এখন এটা উলট পালট করে লিখি বা যেভাবেই লিখি, শূন্যই তো মান আসবে। ধরো এই লাইনকে উপরে লিখলা, তখন কি মাইনাস মাইনাস জিরো মানে তো জিরো, এরকম হয়ে যাবে, বুঝছো? তো সমান্তরাল হইলে, এখন যদি তোমার এবি ভেক্টর পরস্পরের উপর লম্ব হইলে, সমান্তরাল হইলে, ওই জিনিসগুলো দেখাই দিছি। এখন আসো শেষ টপিক, সেটা হলো ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস কিভাবে করবো? ভেক্টর ক্যালকুলাস। তো এই ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে তোমার ভেক্টর অপারেটরটাকে জানা লাগবে। তো ভেক্টর অপারেটরটা কি? ন্যাবলা। তো ন্যাবলা ইকুয়াল কি বলতো? ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। তো ডেল ইউজ করতেছি মানে কি আংশিক অন্তরীকরণ হবে। তো এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো এক্স হলো এখানে চলক, বাকি সব ধ্রুবক। ওয়াই এর সাপেক্ষে যখন করব, ওয়াই হলো ওখানে চলক, বাকি সব ধ্রুবক। জেড এর ক্ষেত্রে জেড ওখানে চলক, বাকি সব ধ্রুবক। তো গার্ড যেটা করব, এই গার্ডের মিনিংটা আগে বুঝি। গার্ড কি করে? পরিবর্তনের পরিবর্তনের হার নির্দেশ করে। ঠিক আছে, গার্ড কি করে? পরিবর্তনের হার নির্দেশ করে অথবা ঢাল নির্দেশ করে। আচ্ছা বলতো, এই গ্রাডিয়েন্ট গ্রাডিয়েন্ট হলো একটা স্কেলার ক্ষেত্রকে তোমার ভেক্টর ক্ষেত্রতে রূপান্তর করে। তো একটা স্কেলার ক্ষেত্র ধরে নিলাম, যে ওই ক্ষেত্রটা কি করবে বলতো? স্কেলার ক্ষেত্রটা কি করবে? ধরো একটা জেড, যেটা হলো একটা ফাংশন। তো এটা হলো স্কেলার ক্ষেত্র, এটা ভেক্টর না। তো একে ও ভেক্টর বানাবে, তো এটা হলো স্কেলার ক্ষেত্র, ওটাকে ভেক্টর বানাবে। তাহলে গার্ড অফ তোমার জেড ইকুয়াল কি হবে? তো ভেক্টর অপারেটরের সাথে তোমার এটা গুণ হবে, জেড বা ফাই। এটাকে যদি ফাই ধরি, তাহলে এখানে হবে ফাই। ঠিক আছে, তো এই এই ফাংশনটাকে ও কি ভেক্টরের ক্ষেত্র বানাবে। তো ফাই মানে কি? ডেল ডেল এক্স আই ক্যাপ, তার সাথে কি ফাই গুণ হবে না? তাহলে ডেল ডেল অফ ফাই আই প্লাস ডেল ডেল অফ ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড ফাই কে ক্যাপ। তো এটা কি স্কেলার ক্ষেত্র হয়ে গেল। আর বিশেষ করে মাথায় রাখার জিনিস হলো গার্ডের কাজ কি? সে পরিবর্তনের হার নির্দেশ করে, ঢাল নির্দেশ করে, এই জিনিসটা হোক ও করে থাকে। তো এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, বাকিটা নিচের গুলো হলো সিকিউ এর জন্য। এখন আসো ডাইভারজেন্স। তো ডাইভারজেন্সের সংক্ষেপে ডাইভ লেখা হয়। তো এর কাজ কি? তো ডাইভারজেন্সের কাজ, সে মূলত অপসারী না অভিসারী, মানে এটা বোঝায়। অপসারী অভিসারী যে জিনিসটা কি কি বোঝায়, যে ঘনত্ব কমে না বাড়ে, এই জিনিসটা আর কি ও নির্দেশ করে থাকে। তো ডাইভারজেন্সকে আমরা যেটা করি, সেটাকে ডাইভারজেন্স করলে সেটা ডট গুণন হয়ে স্কেলার ক্ষেত্র হয়ে যায়। ঠিক আছে, তো ডাইভ অফ সামথিং, ধরো একটা ভেক্টর ক্ষেত্র ভি, এটাকে ভি এক্স আই ক্যাপ এভাবে আর কি লেখা যায়। ঠিক আছে, তো এটা ধরলাম। তো ডাইভ অফ একটা ভি ভেক্টর, সেটাকে কি করবে? ও ভেক্টর ক্ষেত্র ভেক্টর ভেক্টর থেকে স্কেলার বানাই দিবে। ঠিক আছে, তো ন্যাবলা ডট ভি ভেক্টর। তো এটার ক্ষেত্রে যখন ও গুণ হবে, ন্যাবলার ক্ষেত্রে আই ক্যাপ আর এটার আই ক্যাপ গুণ হবে, বাকিগুলো জিরো এভাবে। তাহলে এটা কি হবে বলতো? ডেল ডেল এক্স ভি এক্স প্লাস ডেল ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল ডেল জেড ভি জেড, এটা হয়ে যাবে। আর এখান থেকে মাথায় রাখার জিনিস হলো ডাইভারজেন্স অফ তোমার ডাইভারজেন্স অফ ভি, যদি ডাইভ অফ ভি ভেক্টর যদি তোমার শূন্য থেকে বড় হয়, তখন সেটা হলো, শূন্য থেকে বড় হলে অপসারী। ঠিক আছে, শূন্য থেকে বড় হলে অপসারী। শূন্য থেকে যদি কম হয়, সেটা হলো অভিসারী। আর যদি ডাইভ অফ ভি এর মানটা যদি জিরো হয়ে যায়, তখন সেটা কি? তোমার কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকে তখন আমরা সলিনয়েডাল বলে থাকি। সলিনয়েডাল সলিনয়েডাল বলে থাকি।
তো অপসারী আর অভিসারী জিনিসটা বুঝতে হবে। অপসারী মানে কি? অপসারী মানে কি? ও বাইরের দিকে ছড়াই ছিড়াই যেতে চাচ্ছে। অপসারী মানে বাইরের দিকে ছড়াই ছিড়াই যেতে যাচ্ছে। তো বাইরের দিকে এভাবে ছড়াই ছিড়াই যাইতে যাচ্ছে। তো এখানে আর ঘনত্ব বেশি ছিল, তো ঘনত্ব কমের দিকে যাচ্ছে। তার মানে কি? ডেনসিটি কমে যাচ্ছে আর আয়তন আয়তন কি বেড়ে যাচ্ছে। আর অভিসারী কি? এক জায়গায় সবগুলো এসে জড়ো হচ্ছে। তারপরে কি এক জায়গায় সবগুলো এসে জড়ো হচ্ছে। তার বেশি আয়তনের জায়গা থেকে কম আয়তনের জায়গায় আসতেছে। তারপরে ঘনত্ব বেড়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে ডেনসিটি কমে আর এটার ক্ষেত্রে বাড়ে। এটার ক্ষেত্রে ভলিউম ভলিউম বাড়ে আর এটার ক্ষেত্রে ভলিউম কমে। আর এটার ক্ষেত্রে সলিনয়েডাল। তার মানে কি? এরকম হবে, কোনো কিছু পরিবর্তন হবে না, সব জায়গায় সেম থাকবে। ঘনত্ব সেম থাকবে, ডেনসিটিও সেম, আয়তনও সেম থাকবে। এখন আসলে আরেকটা জিনিস হলো, তোমার ভেক্টর ক্যালকুলাসের ভেক্টর ডট ভেক্টর ভেক্টরই হবে, মানে ওইরকম দুটো ভেক্টর। নেবলা কি অপারেটর, ভেক্টর অপারেটরের সাথে ক্রস গুণন হয়ে কার্ল নির্দেশ হবে। ঠিক আছে, ইউআরএল কার্ল এই জিনিসটা কি? ঘূর্ণন নির্দেশ করে, ঘূর্ণন নির্দেশ করে। ঠিক আছে, এই যে ঘূর্ণন নির্দেশ করে, ভালো কথা। তো কার্ল অফ একটা ভেক্টর, ভি ভেক্টর, কি হবে বলতো? ন্যাবলা ক্রস ভি। হ্যাঁ, তো এটার মানটা কিভাবে বাই করব? সেম আগের বছর ক্রস গুণন কিভাবে করি? আই জে কে ক্যাপ। ঠিক আছে, এরপর কি? ডেল এই ন্যাবলার এইটা ওয়াই, ডেল ডেল জেড। আর ভি ভেক্টরের জন্য ভি এক্স, ভি ওয়াই, ভি জেড। ঠিক আছে, তো এইভাবে মানটা বাই করে ফেলবো। ঠিক আছে, এভাবে ক্রস গুণ করে মানটা বাই করে বলবো। এখন আসো, এটা তো ঘূর্ণন নির্দেশ করে, মানে ঘূর্ণন বা আবর্তনের প্রবণতা। তো কার্ল ভি, ঠিক আছে, কার্ল ভি এর মান যদি তোমার শূন্য হয়ে যায়, তার মানে কি? সে ঘুরবে না, অঘূর্ণনশীল। আর যদি শূন্য না হয়ে কার্ল ভি এর মান যদি শূন্য যদি না হয়, তখন সেটা কি? ঘূর্ণনশীল, তাই না? তো ঘূর্ণনশীল হলে, ধরো সে ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল হলে সে ঘূর্ণনশীল হলে সে অসংরক্ষণশীল। আর যদি ঘূর্ণনশীল না হয়, অঘূর্ণনশীল হয়, তখন সে সংরক্ষণশীল। মাথায় রাখবো। তো জিরো মানে কি? সে ঘুরবে না, না ঘুরলে সে সংরক্ষণশীল। ঠিক আছে, আর শূন্য না মানে কি? সে ঘূর্ণনশীল। ঘূর্ণনশীল মানে কি? অসংরক্ষণশীল। বুঝছো? এখন তোমাকে কিছু জিনিস বলে দিই। ধরো তুমি ভেক্টর, অবস্থান ভেক্টর এইটা, অবস্থান ভেক্টরের, তুমি অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করতে যাচ্ছ। তো ডাইভারজেন্স অফ অবস্থান ভেক্টর আর আসবে কি? 3। কেন আসবে বলো তো? ডাইভারজেন্স ইকুয়াল কি জানছিলাম? ডেল ডেল এক্স তোমার স্কেলার হয়ে যাবে। আর এর কি? এখানে কি আছে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জে কে ক্যাপ। তো ডেল ডি ডেল ডেল এক্স, তো এটার মান কি? 1 হয়ে যাচ্ছে, এটার মান 1 হয়ে যাচ্ছে, এটার মান 1 হয়ে যাচ্ছে, যোগ হয়ে 3 হচ্ছে। আর যদি কার্ল বাইর করি, কার্ল অফ অবস্থান ভেক্টর, এটা কি 0 হয়ে যাবে না? কারণ কি? দেখো তো, এখানে তোমার আসতেছে তখন কি? এখানে আসতেছে এক্স, এখানে আসতেছে ওয়াই, এখানে আসতেছে জেড। যখন তুমি আই ক্যাপের জন্য বাইর করবা, এই দুটো বাদ। তো এটা কি? দেখো তো, ওয়াই এর সাপেক্ষে তুমি জেড কে করবা, তো জেড কি ধ্রুবক না? 0 আসতেছে। জেড এর সাপেক্ষে ওয়াই কে করবা, 0 আসতেছে। এখন এটার জন্য করব, 0 আসবে। এটার জন্য করব, 0 আসবে। তার মানে কি? কার্ল অফ অবস্থান ভেক্টর 0 হয়ে যায়। এগুলো হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে অন্য কোনো অধ্যায়ে এরকম ভিডিও বানানো হবে। আসসালামু আলাইকুম।